हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে আরিয়াবর্ত বানানম তোমাদের একটি গদ্যের নাম হচ্ছে আরিয়াবর্ত বানানম বা অনেকে আর্যাবর্ত বানানম বলে থাকে। তো এটি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো ঠিক আছে, তোমরাও শুনবে, ঠিক আছে, যারা এখানে আছো তোমরাও শুনবে। তো আচ্ছা, পাঠস্য আরম্ভে সর্বে মিলিত্বা একবারম বদন্তু। হরি ওম। এবারে দেখো তোমাদের আরিয়াবর্ত বানানম এখানে কি বলা আছে যে আরিয়াবর্ত বানানম পড়ার আগে তোমাদের উৎস জানতে হবে। কি জানতে হবে বলো তো? উৎস। তো এখানে দেওয়া আছে যে দশম শতাব্দীর কবি ত্রিবিক্রম ভট্ট। তাহলে আরিয়াবর্ত বানানম এটা হচ্ছে এই যে গদ্যাংশটি, এই গদ্যাংশের রচয়িতাকে দশম শতাব্দীর কবি ত্রিবিক্রম ভট্ট। এবারে তোমাদের মনে রাখতে হবে যে কবি ত্রিবিক্রম ভট্ট দশম শতাব্দীর কি ছিলেন? কবি ছিলেন। শতাব্দী পর্যন্ত মনে রাখতে হবে। তার পিতা ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ। কবি ত্রিবিক্রম ভট্টের যে পিতা কি ছিলেন? শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ। কি নাম ছিল? নেমাদিত্য। তারপরে কবি ত্রিবিক্রম ভট্ট যমুনা ত্রিবিক্রম নামেও পরিচিত ছিলেন। এমনকি নল চম্পু ও মোদালাসা চম্পু, এখানে চম্পু বানান নিয়ে ভুল আছে, ঠিক আছে? চম্পু বানানো হচ্ছে দ্রুগুকার হয়। কি হয় বলতো? দ্রুগুকার। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলে দিচ্ছি, যেসব বানান একটু ভুল থাকে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের বলে দিব, তোমরা ঠিক করে নিবে বা লিখে নিতে পারো। তো এখানে দেখো যে নল চম্পু ও মোদালাসা চম্পু তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। তার কি? শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। তাহলে তোমাদের মনে রাখতে হবে কি বলতো? তোমাদের মনে রাখতে হবে যে কবি ত্রিবিক্রম ভট্ট দশম শতাব্দীর কবি ছিলেন। কি ছিলেন? দশম শতাব্দীর কবি ছিলেন। কবি ত্রিবিক্রম ভট্টের যে পিতা, ঠিক আছে, তিনি ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ বংশে, ঠিক আছে, ব্রাহ্মণ বংশে ছিলেন। কোন ব্রাহ্মণ বংশে? শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ বংশে, ঠিক আছে। তার নাম ছিল হচ্ছে নেমাদিত্য। শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন নেমাদিত্য। এমনকি এখানে কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ দুটি সাহিত্য কীর্তি আছে, শ্রেষ্ঠ দুটি সাহিত্য কীর্তি, সেই দুটি হচ্ছে নল চম্পু আর হচ্ছে মোদালাসা চম্পু। এই দুটি মনে রাখতে হবে, পরীক্ষায় আসতেই পারে, তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি, তখন লিখতে হবে নল চম্পু ও কি মোদালাসা চম্পু। এবারে দেখো তোমাদের জানতে হবে যে চম্পু কথাটির অর্থ কি। যেহেতু আমরা কি বলছি বলতো যে চম্পু যেহেতু আসছে চম্পু কাব্য থেকে এটা আসছে, ঠিক আছে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে চম্পু, এই যে চম্পু কথাটির অর্থ কি? চম্পু কথাটির অর্থ হচ্ছে গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। কি বলতো? চম্পু কথাটির অর্থ গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। তারপরে দেখো এখানে সংস্কৃতও দেওয়া আছে চম্পায়তি ইয়োজহতি গদ্য পদ্মে ইতি চম্পু, ঠিক আছে। চম্পায়তি ইয়োজহতি গদ্য পদ্মে ইতি চম্পু, অর্থাৎ যে পদ্য, ঠিক আছে, যে রচনা গদ্য ও পদ্মের সংমিশ্রণে রচিত হয় তাকে কি বলা হয়? চম্পু বলা হয় বা চম্পু কাব্য বলা হয়। পরীক্ষায় যদি আসে যে চম্পু কথাটির অর্থ কি, গদ্য পদ্য মিশ্রিত রচনা, ঠিক আছে। তারপরে দেখো আরো দেওয়া আছে যে সাহিত্য দর্পণে বলা আছে গদ্য পদ্মময়ং কাব্যম চম্পুরিত্ববিধীয়তে। একই রকম করে যে রচনা বা যে কাব্য গদ্য পদ্মে মিশ্রিত রচনা করা হয় তাকে কি বলা হয় বলতো? যে চম্পু কাব্য বলা হয়। তারপরে দেখো এই সব থেকে আরো যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে যে সংস্কৃত সাহিত্যে নল চম্পু ও মোদালাসা চম্পু ছাড়াও আরো 18টি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়। এখানে তোমাদের মনে রাখতে হবে যে সংস্কৃত সাহিত্যে নল চম্পু আর মোদালাসা চম্পু কি কি বললাম বলতো? নল চম্পু ও মোদালাসা চম্পু এই দুটি চম্পু কাব্য ছাড়াও সংস্কৃত সাহিত্যে আরো 18টি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়। কয়টি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়? 18টি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়। আর এই 18টি চম্পু কাব্যের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে যেমন রামায়ণ চম্পু, এটা চম্পু হবে রামায়ণ চম্পু। তারপরে হচ্ছে ভাগবত চম্পু, ঠিক আছে। তারপরে যশস্বী তিলক চম্পু, জীবনধর চম্পু। তাহলে যদি পরীক্ষায় আসে যে নল চম্পু ও মোদালাসা চম্পু ছাড়াও সংস্কৃত সাহিত্যে আরো কটি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়? 18টি। কটি হবে বলতো? 18টি। আর এই 18টি চম্পু কাব্যের মধ্যে উল্লেখযোগ্য কি হচ্ছে? উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যেমন রামায়ণ চম্পু, তারপরে হচ্ছে ভাগবত চম্পু, যশস্বী তিলক চম্পু, জীবনধর চম্পু। এবারে দেখো নিচে কি দেওয়া আছে যে বর্তমান পাঠ্যাংশটি বলতে আমরা যেটা পড়ছি আরিয়াবর্ত বানানম। কি বলতো? আরিয়াবর্ত বানানম। বর্তমান পাঠ্যাংশটি নল চম্পু কাব্যে, ঠিক আছে। তাহলে
কোন কাব্যের? নল চম্পু, এখানে বানান ভুল দেওয়া আছে, নল চম্পু কাব্যের। কি কাব্য বলতো? নল চম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস বা প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো বর্তমান পাঠ্যাংশটি, তাহলে আরিয়া বর্তমানম, বা প্রিয় ভাই বোন যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, ভালো করে বোঝার চেষ্টা করো যে নল চম্পু কাব্যের বর্তমান যে পাঠ্যাংশটি, আমি যেই পড়াটি পড়াচ্ছি, যেই গদ্যটি পড়াচ্ছি বা যেই গদ্যাংশটি পড়াচ্ছি, আরিয়া বর্তমানম, এই পাঠ্যটি কি নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস বা প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কি বললাম? প্রথম উচ্ছ্বাস বা প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যের কথা বললাম? নলচম্পু, মনে রাখতে হবে নলচম্পু। তারপরে দেখো এই অংশে দশম শতাব্দীর ভারতবর্ষের আর্যাবর্ত নামে যে অঞ্চলটি বিখ্যাত ছিল তার একটি সুন্দর সুললিত বর্ণনা আমরা পাই। তাহলে দেখো এই অংশে বা আমাদের এই পাঠ্যে বা আরিয়াবর্ত বর্ণনম যে পাঠ্যাংশটি, এই পাঠ্যাংশে কি পাবো? যে দশম শতাব্দীতে ভারতবর্ষের, ঠিক আছে, দশম শতাব্দীতে ভারতবর্ষে আর্যাবর্ত নামে যে অঞ্চলটি, আর্যাবর্ত নামে একটি স্থান আছে বা একটি জায়গা আছে, সেই স্থানটি বা সেই অঞ্চলটির যে সুন্দর সুললিত বর্ণনা তা আমরা পাই, সুন্দর ও সুললিত বর্ণনা পাই। কোন অঞ্চলের সম্বন্ধে বলতো? আর্যাবর্ত নামক অঞ্চলটি সম্বন্ধে। তারপরে দেখো আরো জানতে হবে যে কাব্য গ্রন্থটিতে, আচ্ছা কাব্য গ্রন্থটিতে বলতে কোন কাব্যের কথা বোঝানো হচ্ছে? কে বলতে পারবে? নলচম্পু। ইয়েস, এখানে কাব্যগ্রন্থ বলতে নলচম্পু, যেহেতু আরিয়াবর্ত বর্ণনম কোথা থেকে নেওয়া হচ্ছে? নলচম্পু থেকে নেওয়া হয়েছে। তাহলে নলচম্পু কাব্যগ্রন্থটিতে 60টি অধ্যায় বা উচ্ছ্বাস আছে। কয়টি অধ্যায়? 60টি অধ্যায়। তাহলে নলচম্পুর প্রথম উচ্ছ্বাস তোমাদের আরিয়াবর্ত বর্ণনম দেওয়া হয়েছে, তাই না? নলচম্পুর প্রথম উচ্ছ্বাস এই যে দেওয়া আছে, নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস বা প্রথম অধ্যায় দেওয়া হয়েছে, তাই না তোমাদের পাঠ্যে? এর তাহলে মোট কটি উচ্ছ্বাস বা অধ্যায় আছে নলচম্পুর? 60টি। 60টির মধ্যে কোন উচ্ছ্বাস দেওয়া আছে? প্রথম উচ্ছ্বাস, ঠিক আছে। কিন্তু এটার এই যে নলচম্পু কাব্যের পুরো যে নলচম্পু কাব্যের মূল একটা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হচ্ছে নল ও দময়ন্তীর প্রেম গাথা, নল ও দময়ন্তীর প্রেম গাথা। তাহলে দেখো নলচম্পু কাব্যের মূল আলোচ্য বিষয় কি? নল ও দময়ন্তীর প্রেম গাথা, এটা মনে রাখতে হবে, নল ও দময়ন্তীর প্রেম গাথা। নলচম্পু, ঠিক আছে, নলচম্পু নাম এ কারণে হয়েছে, নায়কের নাম দিয়ে নল, ঠিক আছে, আর চম্পু কথার অর্থ গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। তাহলে উৎস থেকে আমরা কি বুঝতে পারলাম বলতো? উৎস থেকে আমরা বুঝতে পারলাম যে দশম শতাব্দীর কবি ত্রিবিক্রম ভট্ট, দশম শতাব্দীর কবি ত্রিবিক্রম ভট্ট, ঠিক আছে, অন্য কি নামে পরিচিত ছিল বলতো? যমুনা ত্রিবিক্রম নামেও পরিচিত ছিলেন বা ছিল, তাই না? এবারে তিনি কোন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন বা তার পিতা, ঠিক আছে, কোন কি ছিল? যে শাণ্ডিল্য গোত্রীয় কি ছিলেন? ব্রাহ্মণ ছিলেন। নাম কি ছিল? নেমাদিত্য, ঠিক আছে। এছাড়াও বলেছিলাম যে চম্পু কথাটির অর্থ কি? গদ্য পদ্য মিশ্রিত রচনা। এছাড়াও বলেছিলাম যে কবি ত্রিবিক্রম ভট্টের, ঠিক আছে, কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি? শ্রেষ্ঠ নলচম্পু মদালাসা চম্পু। নলচম্পু মদালাসা চম্পু ছাড়া সংস্কৃত সাহিত্যে আরো 18টি চম্পু কাব্যের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। যেমন কি কি বললাম যে এগুলির মধ্যে উল্লেখযোগ্য রামায়ণ চম্পু, ভাগবত চম্পু, যশস্তুতিলক চম্পু, জীবনধর চম্পু। যাই হোক, আমরা আলোচনা করেছি, আর আলোচনা করবো না, নইলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে পাঠ্যাংশ, এই যে আরিয়াবর্ত বর্ণনম, এখানে তোমাদের মনে রাখতে হবে এই পড়াটি আরিয়াবর্ত বর্ণনম বা আর্যাবর্ত বর্ণনম অনেকে বলবে, এটি হচ্ছে কি বলতো? এখানে ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করা হয়েছে। কি শ্লেষ বলতো? ভগ্নশ্লেষ। মনে রাখতে হবে কি শ্লেষ বলতো? বানানটা বলে দিচ্ছি, ঠিক আছে। বানান হচ্ছে ভ গয়ন তালব শয়লয় একার মধুনস্য, ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করা হয়েছে। আর এই শ্লেষ অলঙ্কার ব্যবহার করলে কি হয় বলতো? কোথাও যেখানে যেখানে ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করা হবে সেখানে একটি শব্দের কটি অর্থ হয়ে যায়? দুটি অর্থ, ঠিক আছে। এক জায়গার ক্ষেত্রে একটি বোঝাবে, অন্য জায়গার ক্ষেত্রে অন্য বোঝাবে, ঠিক আছে। আর এখানে আরিয়াবর্ত বর্ণনম নামটা হওয়ার কারণ কি এটাও বলে দেই। আরিয়াবর্ত বর্ণনম নামটা হওয়ার কারণ কি, ঠিক আছে। যেখানে বারবার আর্য, ওটাকে ভাঙলে হবে আর্য যোগ আবর্ত, আর্য যোগ আবর্ত, ঠিক আছে। এটা আর্য যোগ আবর্ত, অর্থাৎ যেখানে বারবার আর্যরা যেখানে কি করেছে? জন্মগ্রহণ করেছেন, সেই জায়গারই নাম হচ্ছে কি? আর্যাবর্ত। যেখানে বারবার কি আর্যরা কি করেছেন? জন্মগ্রহণ করেছেন, সেই জায়গারই নাম হচ্ছে আর্যাবর্ত, সেই জায়গারই নাম কি? আর্যাবর্ত। আর আমাদের যে পাঠ্যাংশ বা নলচম্পুর যে প্রথম উচ্ছ্বাস, ঠিক আছে, সেই প্রথম উচ্ছ্বাস বা প্রথম অধ্যায়ে তোমাদের আর্যাবর্ত নামক যে অঞ্চলটি, সেই অঞ্চলের কি করা হচ্ছে? বর্ণনা করা হয়েছে। তো এবারে আমরা কি যাব? সরাসরি পাঠ্যাংশে চলে যাব। এবারে দেখো, খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের, খুব ভালো করে, একেবারে কি দেওয়া আছে দেখো,
খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে প্রথম শব্দ এখানে তোমাদের এই যে শব্দটা এটা না বললেই নয়, এটা না বললেই নয়, অস্থি দেওয়া আছে। কি দেওয়া আছে? অস্থি। ঠিক আছে, কি দেওয়া আছে বলো তো? অস্থি। এবারে এই যে অস্থি শব্দটা মনে রাখবে, এই অস্থি শব্দ কিন্তু যখন বাক্যের প্রথমে ব্যবহার হবে, বাক্যের প্রথমে যদি ব্যবহার হয় অস্থি শব্দ, তখন সেটাকে অতীত কাল ধরা হয়। কোন কাল ধরা হয়? অতীত কাল। ঠিক আছে, লং যেটাকে বলা হয়, লং লকার। ঠিক আছে, অতীত কালে ধরা হয়। আর বাক্যের শেষে যদি ধরা হয় তাহলে বর্তমান কালে বোঝানো হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো কি দেওয়া আছে, যে অস্থি সমস্ত বিসম্ভরা ভোগ ভাসবত ললামলিলয়া মানহ। কি বললাম? যে অস্থি সমস্ত বিসম্ভরা ভোগ ভাসবত ললামলিলয়া মানহ। এখানে আছে, আবারও বলছি, অস্থি সমস্ত বিসম্ভরা ভোগ ভাসবত ললামলিলয়া মানহ। অর্থাৎ এখানে তোমাদের বুঝতে হবে যে আর্যাবর্ত নামক একটি অঞ্চল ছিল, বা আর্যাবর্ত নামক একটি দেশ ছিল। কি বললাম বলো তো? আর্যাবর্ত নামক একটি দেশ ছিল, যে দেশে পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তুর উপস্থিতিতে, যে দেশে পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তুর উপস্থিতিতে উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান। তাহলে আর্যাবর্ত নামক একটি দেশ ছিল, সেই দেশটিতে, ঠিক আছে, আমাদের পৃথিবীর যত রকমের, আমাদের পৃথিবীতে যত রকমের কি আছে? ভোগ্য বস্তু আছে। কি বললাম? ভোগ্য বস্তু আছে। সবই কোথায় আছে? আর্যাবর্তে আছে। আর্যাবর্ত স্থানটিতে আছে, বা আর্যাবর্ত অঞ্চলটিতে ছিল। ঠিক আছে, এরকম বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো সমস্ত পৃথিবীর, বা এই পৃথিবীর যত রকমের কি আছে? ভোগ্য বস্তু আছে। ঠিক আছে, সব কিছু কোথায় আছে? আর্যাবর্ত নামক স্থানটিতে আছে বলে যেমন ছিল। ঠিক আছে, তো সে কারণে বলা হচ্ছে অস্থি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাস্বত ললামলিলয়া মানহ। আর্যাবর্ত নামক একটি দেশ ছিল, যে দেশে পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তুর উপস্থিতিতে উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান। তারপরে বলা হচ্ছে সমান সাব্যতয়া নালকাস্য। স্বর্গলোকে, স্বর্গলোকে যেমন সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কি বললাম? স্বর্গলোকে যেমন সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কথিত আছে বা কোথায় আছে? স্বর্গলোকে নাকি সর্বদাই সুখ পাওয়া যায় বা সুখ স্বাচ্ছন্দ্য থাকে। ঠিক এখানে এমন করে বোঝাচ্ছে, স্বর্গলোকে যেমন সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, ঠিক তেমনি এই আর্যাবর্ত নামক স্থানটিতে বা আর্যাবর্ত নামক দেশটিতে একই রকমের সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে স্বর্গলোকের সাথে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে? আর্যাবর্ত নামক অঞ্চলটিকে বা আর্যাবর্ত নামক দেশটিকে। ঠিক আছে, তারপরে দেখো আবারও দেওয়া আছে গ্রাম্য কবি কথাবন্ধ ইবা নিরসাস্য মনোহারা ভীম ইব ভারত অলঙ্কারভূত। এখানে বলা হচ্ছে যে গ্রাম্য কবির রচনায়, গ্রাম্য কবির রচনায়, মানে গ্রাম্য কবির রচনায় বা গ্রাম্য কবির কোথায় যারা নিরস মানুষ, যারা কি মানুষ? নিরস, যাদের মনে সুখ শান্তি নেই, তাদেরকে কি বলা হয়? নিরস বলা হয়। ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে যে গ্রাম্য কবির কোথায় বা গ্রাম্য কবির রচনায় যারা নিরস মানুষ, তারাও যেমন কি হয়? যে মনোহর হয়। ঠিক আছে, কার কোথায় মনোহর হয় বলো তো? কার কোথায় মনোহর হয়? গ্রাম্য কবির কোথায় বা গ্রাম্য কবির রচনায় কারা মনোহর হয়? নিরস মানুষেরা। কারা বলতো? নিরস, যাদের মনে সুখ শান্তি নেই, সেসব মানুষেরাও যেন মনোহর হয়। সেই জন্য এখানে সাজিয়ে বলে কি হচ্ছে, যে গ্রাম্য কবির রচনায় নিরস মানুষ যারা, তারাও যেমন গ্রাম্য কবির রচনায় বা গ্রাম্য কবির কোথায় কি হয়? যে মনোহর হয়, ঠিক তেমনি এই আর্যাবর্ত, ঠিক তেমনি এই আর্যাবর্ত যে দেশটি বা আর্যাবর্ত যে অঞ্চলটি, সেই অঞ্চলটি হচ্ছে জল ও শস্যের মনোহর। কিসের মনোহর? জল ও শস্যের মনোহর। একদিকে দেখো, একদিকে কি বোঝাচ্ছে? একদিকে গ্রাম্য কবির কোথায় বা গ্রাম্য কবির রচনায় নিরস মানুষেরা মনোহর, আবার ওটারই কি বোঝাচ্ছে? অন্যদিকে কি বোঝাচ্ছে বলতো? যে আর্যাবর্ত যে অঞ্চলটি, সেই অঞ্চলটি কি জল ও শস্যের মনোহর। এখানে শ্লেষ অলঙ্কার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বোঝা যায় না এই লাইনটি? আচ্ছা, যদি প্রশ্ন হয় যে গ্রাম্য কবির কোথায় বা গ্রাম্য কবির রচনায় কারা মনোহর হন বলতো? নিরস ব্যক্তি বা নিরস মানুষেরা। আর নিরস বলতে যাদের মনে সুখ শান্তি নেই, কিন্তু গ্রাম্য কবির রচনায় তারাও যেন মনোহর হয়। ঠিক তেমনি আর্যাবর্ত যে স্থানটি, আর্যাবর্ত যে দেশটি, সেই দেশটি হচ্ছে জল ও শস্যের মনোহর। আর্যাবর্ত দেশটি জল ও শস্যের মনোহর। তারপরে দেখো অগ্রয়ণী সর্ববিষয়ানাম। অগ্রয়ণী সর্ববিষয়ানাম বলতে সব দেশের মধ্যে শ্রেষ্ঠ দেশ হচ্ছে ভারতবর্ষ। সব দেশের মধ্যে শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ। সব স্থানের মধ্যে,
সব স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে আর্যাবর্ত। আবার অন্যভাবে যে আছে, অন্যভাবেও বলা যায় সব কিছুর দিক থেকে এগিয়ে হচ্ছে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। আবার সব স্থানের থেকে, ঠিক আছে, সব স্থানের থেকে এগিয়ে হচ্ছে আর্যাবর্ত, ঠিক আছে, যেভাবেই বলবে। তাহলে আর্যাবর্তকে স্থান হিসেবেও ধরা হচ্ছে, আবার দেশ হিসাবেও ধরা হচ্ছে, ঠিক আছে। স্থান বলতেই অঞ্চল, ঠিক আছে, একটা অঞ্চল বা একটা এলাকাকে বোঝানো হচ্ছে, তাই না? তো এবারে দেখো অনধিত ব্যাকরণ, এটা ভালো করে মনে রাখতে হবে। অনধিত ব্যাকরণ ইব অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোভ সামান্য বিকারহ। এখানে বলা আছে, ভালো করে বুঝতে হবে, এখানে অনেক কিছু তোমাদের মনে রাখতে হবে বা মনে রাখার বিষয় আছে। এখানে বলা হচ্ছে কি যে আচ্ছা, যারা ব্যাকরণ জানেন না, কি বললাম, যারা ব্যাকরণ জানেন না, তারা প্রকৃতি নিপাত কি এটা জানবে না। প্রকৃতি নিপাত কি এটা জানবে না। তারপরে উপসর্গ জানবে না। তারপরে লোভ আছে, লোভ জানে না। আবার বর্ণবিকার আছে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমাদের মনে রাখতে হবে যে যারা ব্যাকরণ জানে না, ব্যাকরণে অনধিত বলতে যারা ব্যাকরণ জানেন না তারা কি জানবে না। প্রকৃতি নিপাত কি এটা জানে না, উপসর্গ কি এটাও জানে না, লোভ কি এটাও জানে না, বর্ণবিকার কি এটাও জানে না। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি কেন জানে না? হ্যাঁ, কারণ তারা ব্যাকরণ জানে না। আর এগুলো ব্যাকরণের হচ্ছে আলোচ্য বিষয়। এইসব হচ্ছে কি ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে আমি যদি ব্যাকরণ সম্বন্ধেই না জানি বা ব্যাকরণটাই আমার অজানা থাকে, ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোকে আমি কি জানতে পারবো? অবশ্যই না। সেই জন্য কিভাবে বলা হচ্ছে এখানে দেখো, যে যারা ব্যাকরণ জানেন না তারা যেমন প্রকৃতি নিপাত জানে না, উপসর্গ কি এটা জানে না, লোভ কি এটা জানে না, বর্ণবিকার কি এটাও জানে না, ঠিক তেমনি আর্যাবর্তের ক্ষেত্রে এই প্রকৃতি নিপাত বলতে বংশচ্যুতি দেখা যায় না। আর্যাবর্তে প্রকৃতি নিপাত বলতে কি বললাম, বংশচ্যুতি দেখা যায় না। তাহলে দেখো একটা বিষয় কিভাবে আসছে এখানে, একদিকে প্রকৃতি নিপাত হচ্ছে ব্যাকরণের বিষয়, অন্যদিকে প্রকৃতি নিপাত আবার আর্যাবর্তে কি বোঝাচ্ছে, বংশচ্যুতি। তাহলে দেখো যারা এটাকে সাজিয়ে বললে কি দাঁড়াচ্ছে, যারা ব্যাকরণ জানেন না তারা যেমন প্রকৃতি নিপাত কি এটা জানে না, ঠিক তেমনি আর্যাবর্তের মানুষের মধ্যে, আর্যাবর্তে বসবাসকারী প্রজাদের মধ্যে বংশচ্যুতি দেখা যায় না। কি দেখা যায় না? বংশচ্যুতি। তাহলে প্রকৃতি নিপাত বলতে বংশচ্যুতি। একই রকম করে যারা ব্যাকরণ জানেন না তারা যেমন উপসর্গ কি এটা জানে না, ঠিক তেমনি আর্যাবর্তে বসবাসকারী প্রজা বা আর্যাবর্তের মানুষজন চুরি বিদ্যা কি এটা জানে না, বা চুরি উপদ্রব্য কি এটা জানে না। তাহলে আর্যাবর্তের মানুষ দেখছো কি রকম, যে চুরি কি এটা জানেই না, তারা চুরি কি এটা জানেই না, বংশচ্যুতি কি এটা জানেই না। আচ্ছা, বংশচ্যুতি বলতে নিঃসন্তান বা বংশের কোনো ক্ষয়ক্ষতি, বা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, পরে মারা গেছে, এরকম কোনো কিছু, মানে যেটা হচ্ছে বংশের জন্য কি ক্ষয়ক্ষতি, বংশের ক্ষয়ক্ষতি। তাহলে আর্যাবর্তের মানুষদের মধ্যে কি বংশের ক্ষয়ক্ষতি দেখা যায় বা দেখতে পাওয়া যায় না। ঠিক এমন করে বোঝাচ্ছে যে যারা ব্যাকরণ জানেন না তারা যেমন কি প্রকৃতি নিপাত জানে না, ঠিক তেমনি আর্যাবর্তে মানুষদের মধ্যে বংশচ্যুতি দেখা যায় না। যারা ব্যাকরণ জানে না তারা যেন উপসর্গ কি এটাও জানে না, ঠিক তেমনি আর্যাবর্তে যে বসবাসকারী মানুষ বা আর্যাবর্তের মানুষ চুরি উপদ্রব্য কি এটা জানে না। আবার যারা ব্যাকরণ জানে না তারা যেমন লোভ কি এটা জানে না, ঠিক তেমনি আর্যাবর্তের মানুষ দেবদায় ও ব্রহ্মদায় নিয়মের উল্লঙ্ঘন করতে জানে না, বা তাদের মধ্যে এই সব নিয়মের লঙ্ঘন হতে দেখা যায় না। ব্রহ্মদায় বা দেবদায় বলতে বংশ পরম্পরা ক্রমে যে হয়ে আসে কোনো কিছু, একটা বংশ পরম্পরা ক্রমে যে কোনো কিছু যে হয়, ঠিক আছে, এগুলো কি বলে ব্রহ্মদায় বা কি দেবদায় বা ব্রহ্মদায়, বংশ পরম্পরা ক্রমে যেটা আসে। আর অন্য ক্ষেত্রেও বলা যায় যে বিভিন্ন যে কি আছে অনুষ্ঠান আছে, বিভিন্ন যে নিয়ম নীতি আছে, এগুলো লঙ্ঘন তাদের মধ্যে এগুলো লঙ্ঘন হতে দেখা যায় না। মানে জানে না এমন কিছু দেখা যায় না সেখানে, যে খারাপ কিছু কোনো কিছু দেখা যায় না, যে এই নিয়মটা তারা জানে না, ঠিক আছে, এরকমটা দেখা যায় না, তার মানে তারা সেটা জানে, তাই না। একই রকম করে দেখো
যারা ব্যাকরণ জানে না তারা যেমন বর্ণবিকার কি, ঠিক আছে, এটা জানে না, ঠিক তেমনি আর্যাবর্তে বোঝাচ্ছে আর্যাবর্তে বসবাসকারী প্রজাদের মধ্যে বা আর্যাবর্তের কি দেখতে পাওয়া যায় না, যে একটা যে ভেদাভেদ, ঠিক আছে, বর্ণ ব্যবস্থার ত্রুটি দেখতে পাওয়া যায় না। বর্ণ ব্যবস্থার কি দেখতে পাওয়া যায় না? ত্রুটি দেখতে পাওয়া যায় না। বর্ণ ব্যবস্থার ত্রুটি বলতে তুমি হিন্দু, তুমি মুসলিম, ঠিক আছে, এরকম কোনো কিছু বর্ণ ব্যবস্থার ত্রুটি, ঠিক আছে, উঁচু জাত নিচু জাত এরকম কোনো কিছু দেখতে পাওয়া যায় না, এটাকে বর্ণ ব্যবস্থার ত্রুটি দেখতে পাওয়া যায় না। কোথায় বলো তো? আর্যাবর্তে। তাহলে দেখো পরের লাইনটা আবারও একটু, ঠিক আছে, পরের লাইনটা আরো ভালো করে বুঝতে হবে। পরের লাইনে কি দেওয়া আছে দেখো, পরের লাইনে দেওয়া আছে পশুপতি জটাবন্ধ ইব বিকাশিতা কানকা কামলা কুবলায়া উচ্ছলিত রঞ্জা পুঞ্জরিত উচ্ছলিত রঞ্জ পুঞ্জরিত হংসাবতংসয়া প্রচুর চলচ্চক্র চক্রবাক কারণ্ডব মণ্ডলী মণ্ডিত তিরয়া ভগীরথ ভূপাল কীর্তি পতকয়া। তারপরে দেখো এখানে লাইনটা আগে পড়ে নেই পুরোটা, হ্যাঁ, এর আগে আরো আছে, দেখো এরপরে আরো আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে আসবে, হ্যাঁ, এই লাইন পর্যন্ত আসবে, আমি বলে দিচ্ছি, হয়ে গেল এই লাইন পর্যন্ত। এই লাইনে একটা কি আছে বলো তো? কোমা দেওয়া আছে। তারপরে দেখো ওখানে কি দাঁড়ালো, যে আমরা কি বললাম, যেহেতু এখানে একটু বেশি আছে, দেখি এটা পরেরটা। এবারে দেখো এখানে কি দেওয়া আছে, যে সার্গ গমন, এর আগের লাইনটা কিন্তু বড়, এখনো শেষ হয়নি, সেটার অর্ধেকটা এই পেরায় দেওয়া আছে, তো সেই জন্য একটু অসুবিধা হলো, ঠিক আছে, ওটা উপরে তুলে দিয়ে। আচ্ছা দেখো, সার্গ গমন সপান বিথেয়া মান রিঙ্গত রঙ্গয়া গঙ্গায়া পুণ্য সলিল প্লাবিত অলঙ্কৃত প্লাবিত চন্দ্রভাগা অলঙ্কৃত এক দেশোচ্চ বইয়ে লক্ষ্য করে ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি প্রিয় ভাই বোনদের বলবো, যারা আমাকে ভিডিওতে দেখছো তোমরা একটু বইটা নিয়ে নাও, কারণ এই লাইনটা এখানে ম্যাচ করছে না, মানে এই লাইনটা পুরোটা হচ্ছে এক জায়গায় যদি নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, যেহেতু পরের পেজে আছে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য তোমরা বইটা নিয়ে নাও। ওই যে কি বললাম, চন্দ্রভাগা একদেশোচ্চ, ওই লাইনটা পুরোটা আসবে এখান থেকে, হয়ে গেল এই যে পশুপতি জটাবন্ধ থেকে, এই পশুপতি জটাবন্ধ থেকে একবারে অলঙ্কৃত একদেশোচ্চ, ঠিক আছে, এটা পুরোটা একটাই কি হবে, যে একেবারেই বলতে হবে, এমন ভাবে দেওয়া আছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, যে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা, রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা, রাজা ভগীরথের নাম আছে না, আমি দেখাচ্ছি তোমাদের, এই লাইনটাতে দেওয়া আছে, দেখো শেষের দিকে দেওয়া আছে, এই দেখো স্বর্গ গমন রিঙ্গত রঙ্গয়া, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে, যে রাজা ভগীরথ, ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা। রাজা ভগীরথের কীর্তি পতাকা কি কে বলতে পারবে? রাজা ভগীরথের যে শ্রেষ্ঠত্ব, রাজা ভগীরথের যে একটা নাম ডাক, ঠিক আছে, কিসের জন্য হয়েছে? স্বর্গের নদী গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে আসা বা মর্ত্যলোকে নিয়ে এসেছিলেন, তাই না? এটাকে এই লাইনটাকে সাজিয়ে বললে কি হবে, যে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি বা কীর্তি পতাকার দ্বারা নির্মিত স্বর্গে গমনকারী, ভালো করে শোনো সবাই, স্বর্গে গমনকারী সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, যে রাজা ভগীরথের কীর্তি পতাকা হচ্ছে কি বলতো, যে গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসা। আর এখানে বলা হচ্ছে এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর যে একটি ঢেউ, ঠিক আছে, একটি ঢেউ, সেটা যেন সিঁড়ির ধাপ, সেটা যেন কিসের ধাপ? সিঁড়ির ধাপ। আর সেই ধাপে যদি যাওয়া যায়, সেই দিকে নাকি কোথায় যাওয়া যায়? স্বর্গে গমন করা যায়। এটাকে সাজিয়ে বললে কি দাঁড়াচ্ছে, যে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা নির্মিত স্বর্গে গমনকারী সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা গঙ্গার সেই পবিত্র জল একদিকে শিবের মস্তককে ধৌত করেছে, এখানে মনে রাখতে হবে যে গঙ্গার পবিত্র জলই কিন্তু শিবের মস্তককে পবিত্র করেছে বা ধৌত করেছে না? শিবের মস্তকে কি আছে? গঙ্গার ঢেউ আছে না?
এটাই এখানে বলা হচ্ছে, রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি বা নির্মিত, স্বর্গে গমনকারী সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা গঙ্গার সেই পবিত্র জল একদিকে শিবের মস্তককে ধৌত করেছে বা পবিত্র করেছে, অন্যদিকে এই আর্যাবর্ত যে স্থানটি, আর্যাবর্ত যে অঞ্চলটি, এই অঞ্চলটিকেও কি করেছে, পবিত্র করে রেখেছে। আর সেই আর্যাবর্তের জলাশয় ভূমিতে, সেই আর্যাবর্তের জলাশয় ভূমিতে কি দেখতে পাওয়া যায় বলতো, যে স্বর্ণপদ্ম নীল পদ্ম দেখতে পাওয়া যায়। মনে রাখতে হবে, আর্যাবর্তের জলাশয়গুলিতে কি পাওয়া যায়, স্বর্ণপদ্ম ও নীল পদ্ম বা পদ্ম, ঠিক আছে, স্বর্ণপদ্ম ও নীল পদ্ম। আচ্ছা, আর্যাবর্তের যে জলাশয়ের কথা বললাম, সেই জলটা কোন জল বলতো, কে বলতে পারবে? হ্যাঁ, গঙ্গা নদীর পবিত্র জল, তাই না? আমি বললাম না যে শিবের মস্তককে একদিকে যেমন গঙ্গার পবিত্র জল ধৌত করেছে, অন্যদিকে আর্যাবর্ত স্থানটিকে বা আর্যাবর্ত অঞ্চলটিকে কি করেছে, ধৌত করেছে বা পবিত্র করেছে। আর সেই জলাশয়গুলিতে প্রস্ফুটিত স্বর্ণপদ্ম নীলপদ্ম দেখতে পাওয়া যায়, প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলপদ্ম। আর সেটাকে পশুপতি জোটাজালের সাথে তুলনা করা হচ্ছে, যে পশুপতি বা শিবের জোটাজালের মতো, শিবের জোটা পদ্ম ফুটে থাকে না, এমন করে ফুটে থাকে না, সেটাকে যেন শিবের জটের সাথে তুলনা করা হচ্ছে, যে শিবের জোটাজালের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম নীলপদ্ম সেই জলাশয় ভূমিতে দেখতে পাওয়া যায়। এমনকি আর্যাবর্তের সেই জলাশয় ভূমিতে বা সেই জলাশয়গুলিতে, ঠিক আছে, চকর, চক্রবাক এবং সারস দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? চকর, চক্রবাক এবং সারস। তাহলে কি দাঁড়ালো, পুরোটাকে যদি সাজিয়ে বলি, ভালো করে এই লাইনটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে, চেষ্টা করবে। আমি অনেক ভেঙে ভেঙে বললাম, এবারে সাজিয়ে বলার চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরকেও বলছি, তোমরাও এখন আমি সাজিয়ে বলছি, ভালো করে ক্যাচ করার চেষ্টা করো, কারণ এই লাইনের মধ্যে অনেক কিছু আছে। এখানে মনে রাখতে হবে, রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা নির্মিত, রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা নির্মিত, স্বর্গে গমনকারী সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা, সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা গঙ্গার সেই পবিত্র জল একদিকে শিবের মস্তককে ধৌত করেছে বা পবিত্র করেছে, অন্যদিকে সেই গঙ্গারই পবিত্র জল আর্যাবর্ত অঞ্চলটিকে পবিত্র করে রেখেছে। আর সেই জলাশয় ভূমিতে শিবের জোটাজালের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলপদ্ম দেখতে পাওয়া যায়। এমনকি সেই জলাশয় ভূমিতে চকর, চক্রবাক এবং সারস, চকর, চক্রবাক এবং সারস, সারস বলতে বক, চকর, চক্রবাক এবং সারস, এই পক্ষী বিশেষ বা হংস বিশেষও দেখতে পাওয়া যায়, এই পক্ষী বিশেষ বা হংস বিশেষও দেখতে পাওয়া যায়। কিভাবে আসলো তাহলে দেখছো? আবারও বলা হচ্ছে, দেখো এবারে বলা হচ্ছে কি, এবারে বলা হচ্ছে, দেখো এবারে বলা হচ্ছে যে কই গেল, শরণ্য পুণ্যকারী নাম, অর্থাৎ পুণ্য আত্মাদের আশ্রয় এই আর্যাবর্ত বা এই আর্যাবর্ত অঞ্চলটি, এই আর্যাবর্ত দেশটি, এই আর্যাবর্ত স্থানটি, ঠিক আছে, পুণ্য আত্মাদের আশ্রয়, যারা পুণ্যকারী মানুষ তাদের আশ্রয়, যারা পুণ্যকারী মানুষ তাদের আশ্রয় এই আর্যাবর্ত নামক স্থানটি, ঠিক আছে। আমাদের মতো পাপী মানুষ সেখানে ঠাঁই পাবে না, আমরা আজব দুনিয়ার মানুষ, তো আমরা পাপী, ঠিক আছে, আমি নিজেকেও দিয়ে বলছি, ঠিক আছে। আর প্রিয় ভাই বোন, তোমরা খারাপ পাবে না, কারণ আর্যাবর্ত সেরকম একটি স্থান ছিল যেখানে পুণ্য আত্মাদের কি হয়েছে, বারবার জন্মগ্রহণ হয়েছে। সেই জন্য বলছে, যেখানে আর্যরা বারবার জন্মগ্রহণ করেছে সেই জায়গার নামে হচ্ছে আর্যাবর্ত। তো এবারে দেখো, পুণ্যকারীদের আশ্রয় কোন স্থানটি বলতো? আর্যাবর্ত। তারপরে আরাম রাম নিয়ক কদলী বানস্য, আরাম রাম নিয়ক কদলী বানস্য, এখানে বলা হচ্ছে এই সেই আর্যাবর্ত অঞ্চল যেখানে সুন্দর কোলার বাগান দিয়ে ঘেরা থাকে, সুন্দর কোলার বাগান দিয়ে ঘেরা থাকে। তাহলে আর্যাবর্ত কিসের বাগান দিয়ে ঘেরা থাকে? সুন্দর কোলার বাগান দিয়ে। ধাম ধর্মস্ব বলতে ধর্মের স্থান হচ্ছে এই আর্যাবর্ত, ধর্মের স্থান হচ্ছে এই আর্যাবর্ত। একই রকম করে আস্পদম সম্পদাম, শুধু ধর্মের স্থান নয় আর্যাবর্ত, শুধুই যে ধর্মের স্থান তাও নয়, এই আর্যাবর্ত হচ্ছে সম্পদেরও স্থান। প্রথমে পাইলাম না জলশস্যের মনোহর, সম্পদেরও স্থান, সম্পদেরও স্থান কি বলতো? আর্যাবর্ত। একই রকম করে বলা হচ্ছে আশ্রয় শ্রেয়সম, এই আর্যাবর্ত কল্যাণমূলক কাজের আশ্রয়, এই আর্যাবর্ত কল্যাণমূলক কাজের আশ্রয়। একই রকম করে বলা হচ্ছে আকর সাধু ব্যবহার রত্না নাম, কি আছে? আকর সাধু ব্যবহার রত্না নাম, ঠিক আছে। আর্যাবর্তে যে বসবাসকারী প্রজারা, আর্যাবর্তে বসবাসকারী মানুষেরা, তাদের যে আচার আচরণ সেটা যেন রত্নের খনির মতো। সেটা কি? রত্নের খনির মতো, ঠিক আছে। এত সুন্দর রত্নের খনিকে যেমন আমরা কি করি, সর্বদাই কি
আমাদের কাছে আপ্যায়িত হয় বা আমরা ভালো করে ইসে করি, ঠিক আছে, মানে তুলনা করা হচ্ছে রত্নের খনির সাথে। এত সুন্দর আচার আচরণ, কোথাকার মানুষের আচার আচরণ বলতো? আর্যাবর্তের মানুষের আচার আচরণ। একই রকম করে বলা হচ্ছে আচার্য ভাবনাম আর্য মর্যাদা উপদেশা নাম আর্যাবর্ত নাম দেশহ, যে এরকমই একটি আচার্য ভবন বা আচার্য গৃহ আছে। কি গৃহ? আচার্য গৃহ, বা যেখানে গুরুকুল কেন্দ্রিক, যেখানকার শিক্ষা ব্যবস্থা কি গুরুকুল কেন্দ্রিক, ঠিক আছে, যেখানে সবসময় আর্য মর্যাদা এবং উপদেশের মাধ্যমে কি করা হয়? শিক্ষা প্রদান করা হয়। কি করা হয়? শিক্ষা প্রদান করা হয়। তাহলে আর্যাবর্ত স্থানটি বা আর্যাবর্ত অঞ্চলটি কি ছিল? একটি আচার্য ভবন, যেখানে শিক্ষা সবসময় কি করা হয়? গুরুকুল কেন্দ্রিক ভাবে, ঠিক আছে, কি করা হয়? শিক্ষা প্রদান করা হয়, ঠিক আছে, যেখানে সবসময় কি আর্য মর্যাদা এবং উপদেশের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। এরকম গুরুকুল কেন্দ্রিক একটি আর্যাবর্ত নামক একটি অঞ্চল ছিল। আর্যাবর্ত নামক একটি কি ছিল? অঞ্চল ছিল। তাহলে এত কিছুর মাঝখানে দেখো, এত কিছু আমি প্রথম থেকে বলছি, প্রথম লাইনে পেয়েছিলাম যে আর্যাবর্ত নামক একটি স্থান ছিল বা দেশ ছিল, তাই না? যে দেশে পৃথিবীর সমস্ত ভোগ্যবস্তুর উপস্থিতি, যে দেশে কি পৃথিবীর সমস্ত ভোগ্যবস্তুর উপস্থিতিতে উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান। তারপরে ছিল যে এই আর্যাবর্তে কি পাওয়া যায়? এই আর্যাবর্ত স্বর্গে যেমন সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, এই আর্যাবর্তে ঠিক একই রকম সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। গ্রাম্য কবির কথা বন্ধ, ঠিক আছে, গ্রাম্য কবির রচনায় যেমন নিরস মানুষের মনোহর হয়, ঠিক তেমনি এই আর্যাবর্ত কি ছিল? নিরস কি ছিল? এই আর্যাবর্ত হচ্ছে জলশস্যের মনোহর। একই রকম করে বলা হচ্ছে যে কি, যে এই আর্যাবর্ত, ঠিক আছে, একই রকম করে বলা হয়েছে যে এই আমাদের যেমন ভীম, ঠিক আছে, এই কথাটা মনে হয় এর আগে ছাড়া পড়েছে যে ভীম, ঠিক আছে, যেমন মহাভারতের অলঙ্কার হচ্ছে ভীম, মহাভারতের অলঙ্কার কি? ভীম। ঠিক তেমনি তোমরা যদি ভীমকে খোঁজার চেষ্টা করো তাহলে মহাভারতে পাবে, ঠিক আছে, ঠিক তেমনি মহাভারতের অলঙ্কার, সেই মহাভারত কাব্যগ্রন্থের অলঙ্কার নাকি হচ্ছে ভীম। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের অলঙ্কার হচ্ছে আর্যাবর্ত নামক অঞ্চলটি। কি বললাম বলতো? আর্যাবর্ত নামক অঞ্চলটি। আবারও একবার তারপরে কি বলছে? যে সব দেশের মধ্যে শ্রেষ্ঠ দেশ আমাদের ভারতবর্ষ, সব স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে আর্যাবর্ত, ঠিক আছে। একই রকম করে বলা হচ্ছে যারা ব্যাকরণ জানে না, অর্থাৎ তারা প্রকৃতি নিপাত জানে না, তারপরে উপসর্গ কি এটা জানে না, লোভ এটা জানে না, বর্ণবিকার এটা জানে না, কিন্তু আর্যাবর্তে প্রকৃতি নিপাত বলতে বংশচ্যুতি দেখতে পাওয়া যায় না। আর্যাবর্তে চুরি উপদ্রব প্রভৃতি দেখতে পাওয়া যায় না। আর্যাবর্তে দেবতায় ব্রহ্মতায় নিয়মের লঙ্ঘন দেখতে পাওয়া যায় না। আর্যাবর্তে বর্ণ ব্যবস্থার যে ত্রুটি সেগুলি দেখতে পাওয়া যায় না। এই সেই আর্যাবর্ত যেখানে রাজা ভগীরথের ভূপাল কীর্তি পতাকার দ্বারা, রাজা ভগীরথের ভূপাল কীর্তি পতাকার দ্বারা নির্মিত স্বর্গে গমনকারী সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা সেই গঙ্গার পুণ্য জল বা পবিত্র জল একদিকে যেমন শিবের মস্তককে কি করেছে? পবিত্র করে রেখেছে, অন্যদিকে সেই গঙ্গারই পবিত্র জল আর্যাবর্ত অঞ্চলটিকে পবিত্র করে রেখেছে। আর সেই আর্যাবর্ত অঞ্চলে যে জলাশয়, সেই জলাশয়গুলিতে শিবের জটাজালের মতো স্বর্ণপদ্ম নীলপদ্ম ফুটে থাকতে দেখা যায়। এমনকি চকর, চক্রবাক এবং সারস এই পক্ষী বিশেষ বা হংস বিশেষও দেখতে পাওয়া যায় তার তীরভূমিতে। সেই যে আর্যাবর্ত, এই আর্যাবর্তের যেমন শিবের কি ছিল? শিবের মস্তকে একদিকে গঙ্গার ঢেউ ছিল, ঠিক আছে, অন্যদিকে কিন্তু চন্দ্রকলাও ছিল। কি ছিল? চন্দ্রকলা। ঠিক তেমনি আর্যাবর্ত কি ছিল? যে শিবের মস্তকের আরেক অংশে যেমন চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত বা চন্দ্রকলা ছিল, ঠিক তেমনি এই আর্যাবর্তের আরেক অংশে, এক অংশে গঙ্গা, আরেক অংশে কি ছিল? যে চন্দ্রভাগা নদীটা মনে রাখবে, এটা ভুলে গেছে, হ্যাঁ, এখন মনে পড়লো, চন্দ্রভাগা নদী, ঠিক আছে, চন্দ্রভাগা নদী। তাহলে আর্যাবর্তের এক অংশে, ঠিক আছে, কি ছিল? যে এক অংশে কি ছিল? যে গঙ্গা ছিল, অন্য অংশে কি ছিল? চন্দ্রভাগা নদী। তাহলে গঙ্গা ছাড়া আরেকটি নদীর নাম হচ্ছে চন্দ্রভাগা। ঠিক তেমনি আর্যাবর্তের আরেক অংশে কি? চন্দ্রভাগা নদী প্রবাহিত হয়েছে। এই সেই আর্যাবর্ত যেখানে পুণ্যকারীদের আশ্রয় বা যেখানে পুণ্য আত্মারা কি করেছেন? জন্মগ্রহণ করেছেন বা তাদের আশ্রয়, বা এই আর্যাবর্ত সেই আর্যাবর্ত যেই আর্যাবর্ত কি সুন্দর কলার বাগান দিয়ে ঘেরা থাকে, ঠিক আছে। এই আর্যাবর্ত হচ্ছে কল্যাণমূলক কাজের আশ্রয়, সম্পদের আশ্রয়, ধর্মের আশ্রয়, ঠিক আছে। এরকম কি যে গুরুকুল কেন্দ্রিক শিক্ষা প্রদান করা হয়, এরকম আর্যাবর্ত নামক একটি দেশ ছিল। এই হচ্ছে তোমাদের ফার্স্ট যে এসে পার্ট 1, ঠিক আছে। তো প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে, আমার পড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে? যে কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলন হ, তোমাদেরকেও পুনঃ মিলন হ।
ধন্যবাদ।